পর্ব 46। আমার রুমে আসো, বলতে বলতে রিত সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেকটা সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো কি হয়েছে ওর সাথে, লজ্জায় তৎক্ষণাৎ দু হাতে হাত চলে গেল মুখে। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা পুনরায় মনে করতেই হৃদের পিছনে না গিয়ে উল্টো দৌড়ালো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতো সাহস মায়ার নেই, কিন্তু নিজের রুমে দরজায় গিয়ে আটকে গেল মায়া। এতদিন পর মায়ের স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয়ই আবার রেগে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া নিজের রুমে যেতে গিয়েও আবারও বেঁকে গেল, বরং নিচের দিকে তাকিয়ে পরখ করলো অগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে এগোলো ওয়াশরুমের দিকে। হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে, নয়তো কেমন দেখাবে যে ও অগোছালো আর ময়লা ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। সেখানে পূর্ব থেকে জুই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল, গায়ে তার কালো রঙের জামদানি শাড়ি জড়ানো, ফর্সা শরীর যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসে জুয়ের হাত থেকে চিরুনি টেনে নিজের ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ল। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছড়িয়ে পড়লো ফ্লোরে। মায়া চিরুনিটা পুনরায় জুইয়ের হাতে দিতে দিতে বলল, চুলগুলো ঠিক করে দে তো জুই। জুই মায়ের হাত থেকে চিরুনি নিতে নিতে বলল, কোথায় যাবি নাকি? ওনার রুমে যাব। জুই মায়ের কথাটা পুনরায় শুধিয়ে বলল, উনি মানে রিত ভাইয়ের রুমে? উনি ডেকেছেন যেতে। জুই আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞেস করলো না মায়াকে, বরং সে নিজের অগোছালো চুল রেখে মায়ার চুলগুলো চিরুনি থেকে বেঁধে দিল গুছিয়ে। এর মাঝেই মায়া তাড়াহুড়োয় অল্প স্বল্প সাজগোজ করে উঠে দাঁড়ালো, নিজেকে পরিপাটি করে পুনরায় দৌড় লাগালো রিতের রুমে। জুই চিরুনি হাতেই মায়ার চলে যাওয়া উচ্ছ্বাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলে সুন্দর যদি মানুষ সঠিক হয়, নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল, নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারলো জুই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে? আদৌ এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝে জুই টেনেছিল আয়নকে, আবেগ ভালোবাসা সবকিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করলো? আসলেই কি জুই রাদীফেরকে পছন্দ করত, নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করতো জুই, যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখতো, যত্ন করে ভালোবাসতো, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল? ভালো লাগা, আবেগ, পছন্দ অপছন্দ সবকিছু জড়িয়েছিল, আর সেই মানুষটাই তো আয়ন ছিল। তাহলে তাকে কেন জুই কোন অপরাধে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়ে জুই ধূপ করে টুলের উপর বসে পড়লো, হাঁটুতে দু হাত ঠেকিয়ে মুখ ডেকে বসলো মাথা ঝুঁকে। তীব্র অপরাধ বোধে জুই শরীর কাঁপিয়ে ফুপিয়ে উঠল শব্দহীন কান্নায়। এর মাঝেই কেউ বেশ কয়েকবার নক করে রুমে ঢুকলো, কিন্তু কন্দনরত জুই নিজের বেখেয়ালির কারণে সেটা ঠাউর করতে পারলো না। কেউ একজন কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকিয়ে দিল। পিছনে ঘুরে নিজের বুক পাশের শাড়ির বোতামে হাত দিতেই থতমত খেয়ে বসলো রুমে জুইয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবেমাত্র জুই মাথা তুলে তাকিয়েছিল, মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে, কিন্তু এই রুমে মায়ার জায়গায় আয়নকে দেখে থতমত খেয়ে বসলো জুই। মুহূর্তের মাঝে জুই ধরফরিয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে, দু হাতে চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকে দাঁড়ালো তৎক্ষণাৎ। আয়ন তখনও জুইয়ের কন্দনরত মুখের দিকে তাকিয়ে, আপনি কাঁদছেন কেন জুই? আয়নের অল্প কথায় যেন জুই আরো আবেগী হলো, ডুকরি কেঁদে উঠল তীব্র অপরাধ বোধে। জুইয়ের কান্নায় আয়ন ভিতর থেকে বিচলিত হলেও বাইরের থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে গিয়েও পারল না জুইয়ের ফুপিয়ে কেঁদে ওঠা দেখে, কিন্তু বন্ধ দরজার ভিতরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকাটা দৃশ্যকটু বলে সে সামনে এগোলো না। তবে আয়ন স্থির থাকতে পারল না, কারণ সে কখনো জুইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্যে আয়ন পুনরায় প্রশ্ন করলো জুইকে, আপনি ঠিক আছেন জুই? কাঁদছেন কেন? কেউ কিছু বলছে আপনাকে? রাদীপের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাদি? আয়নের কথাগুলো বলতে বলতে দুই কদম এগোলো সবে, দুজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল, সেটা শেষ করলো জুই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগে জুই ঝাপটে জড়িয়ে ধরলো আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতন শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তখনই জুইকে ভাঙা গলায় বলতে শুনে গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বলে ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন।
আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সবসময় ফোনের ওপাশে মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র অপরাধবোধে আমি রোজ পড়ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। প্লিজ, প্লিজ। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ জর্দার পিছনে দুজন নারী পুরুষের আলিঙ্গন করাও পাপ। তাছাড়া খানবাড়ির ভরপুর মেহমান। কেউ যদি ওদের এই পরিস্থিতিতে দেখে তাহলে দুজনের কলঙ্কের সীমা থাকবে না। মুহূর্তে আয়ন জুইকে টেনে নিজের থেকে দূরে সরালো। রেগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলছেন জুই। রাগে কথাগুলো বলেই আয়ন রুম ত্যাগ করলো। জুইকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচের রুম থেকে বের হয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুই পুনরায় কেঁদে উঠলো। ভাবলো আয়ন হয়তো জুইকে কখনো ক্ষমা করতে পারবে না। অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামের এই খানবাড়িতে আসলে সেই রুমে অবস্থান করে। কাল রাতে মায়া আর জুইকে আয়নের রুমটা দেওয়ায় আয়ন আর রুমে আসেনি, রাদীপের সঙ্গেই ছিল। কিন্তু নিজের ট্রলি ব্যাগ এই রুম থেকে নিয়ে যাওয়ার জন্য সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ নেই বা কেউ থাকবে না। কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দিবে। কিন্তু আয়ন পরপর কয়েকবার নক করার পরও যখন রুমের ভেতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেজন্যই তো ভেবেছিল যখনই এসেছে তখন না কয় একবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এই জন্য আয়ন রুমে ঢুকে প্রথমে দরজা আটকে দিয়েছিল, খালি রুম ভেবে। কিন্তু রুমে হঠাৎ জুইয়ের উপস্থিতি দেখে থতমত খেয়ে বসলো। আয়ন চেয়েছিল বেরিয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু জুইকে কান্না করতে দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে ওঠে জুই কেন কান্না করছে সেটা জানতে, কিন্তু জুইয়ের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমন কি হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন খচখচে আয়ন বেরিয়ে যেতেই জুই গাল বেয়ে অস্ত্র জড়ালো ভেতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করেই ঢুকলো হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারো অনুমতির প্রয়োজন নেই মায়া সেই অধিকার আছে। উৎফুল্ল মায়া হাসি মুখে ভিতরে প্রবেশ করতেই থতমত খেয়ে বসলো হৃদ শশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ার উপস্থিতি পেয়ে হৃদ শশী দুজনই পেছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেওয়া লেবু পানির গ্লাসটা, সেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের নেই স্বাভাবিক দেখালো। কিন্তু শশী মায়ার নক না করে রুমের ভিতর প্রবেশ করাটা ভালো চোখে দেখলো না। কিন্তু তারপরে সেটা হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ের উপস্থিত কারণ জানতে চেয়ে বলল, তুমি এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্নে মায়ার চোখে পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়ের কষ্ট আরো বাড়লো। কিন্তু রাগে জেদ্দে মায়া সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ শশী দুজনেই একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে মায়ের মনে হলো সত্যিই শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে। হাসি মুখে থাকা মুহূর্তেই নুয়ে গেল তীব্র জেদে। চোখের পানি জমলো ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগে হৃদ লেবু পানি সবটা শেষ করে শশীর হাতে খালি গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আমি ওকে ডেকেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবেই নিল শশী। মায়ের উপর সন্দেহ বার সরে স্বাভাবিক গলায় বলল শশী, কেন কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে। মায়া এই বাড়ির মেহমান, ও কি কাজ করে দেবে তোমাকে? মায়া পারবে না, আমাকে বলো কি করতে হবে। শশীর কথায় স্পষ্ট যে হৃদের সামান্য কাজের ভারও অন্য নারীর হাতে দিতে রাজি নয়। বিষয়টা মায়ের কাছে স্পষ্ট হলেও হৃদ যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নেব, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলে পাশে রাখলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট্ট উত্তর, শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ার মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথা স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রেখে যেতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিরর দিয়ে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুকিয়ে বলল, তুই যা শশী। কোথায়? শশীর পিছনে করে সন্ধিহান গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ নয় কাউকে কৈফিয়ত দেওয়াতে। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর সমস্যা? কিন্তু শশীকে কথা বেচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলল, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তরাক করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়েই হৃদ দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, হৃদ, ডোন্ট গো, স্টে হিয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করে জেদ দেখিয়ে বেরিয়ে গেল রুম হতে। মায়ের পিছন পিছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখেই রাগে দাঁতে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সবকিছু সরে ফেললো ফ্লোরে। রাগে তীর তীর করে এগুলো ওয়াশরুমের দিকে।
শালা বালের বিয়ে করছে সে, জীবনটাই তেনা তেনা হয়ে গেছে। না বউ কথা শুনে আর না পালের মেজাজটা কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসতেই পালের মেজাজ গরম হয়ে যায়। রিত ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগাতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশীর কানে যায়। মায়া শশী দুজনেই বুঝতে পারে রিত রেগে আছে, সেই একই রাগ খুব মায়াও আছে। সেজন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলে জেদ্দি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পিছনে ডেকে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলল, ও তোমায় কেন ডেকেছিল মায়া? শশীর এই প্রশ্নটা করা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভিতরকার তোলপাড় চলছে মায়ের মনে। মায়ের সকল রাগ খুব গিয়ে পড়ল হৃদের উপর। মায়ের মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউ রাখতে চাচ্ছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদ বউ থাকা সত্ত্বেও হৃদের আশেপাশে শশীকে ভিড়তে দেবে? কেন হৃদের সকল কাজ শশী করবে, যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কী রাখে? শশীর মনের ফিলিংস সম্পর্কে জানার পরও শশী সবকিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি হৃদের প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এজন্যই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সবকিছু তো এমনি শুরু হয়নি। অবশ্য পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যা হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের প্রতিবাদ করতে। মায়া হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সে সবকিছুই মায়া দেখার প্রয়োজন মনে করলো না। কিন্তু মায়া হৃদের জীবনে উপস্থিত থাকার পরও কেন প্রেমিকা নিয়ে এত বাড়াবাড়ি তদাকরি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়া মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি এমনি শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না, এখানে অবশ্যই কারণ আছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারে চলছে, আর সেটা ঠিক জানে না এমনটাও নয়। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছায়, তাহলে এই খবরটা নিশ্চয়ই গিয়েছে। কই, এজন্য তো কোনো স্টেপ নেয় না, বরং চুপ থেকে বিষয়টা আরো বেড়ে যাচ্ছে। দিন দিন শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়ের জীবনে সবকিছু মেনে নেবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামী পরকীয়া মেনে নেবে না। মায়ের ভালোবাসা কাঙ্গাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে। মায়ের নাক মুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কি জন্য ডেকেছিল ও তোমাকে? শশী হৃদকে ও বলে সম্বোধন করাতে মায়ের ভেতরকার রাগ আরো বাড়ল। অবুঝের মতো শশীর কথাটা ঘুরিয়ে বলল, ও কে আপু? শশী সহজ সরল উত্তর করলো তখনই, আমি হৃদের কথা বলছি তোমাকে। মায়ের নাক মুখ শক্ত করে বলল, আপনার উনি জানে আমায় কেন ডেকেছিল আপু? এই বিষয়ে আমি কিছু জানি না, আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা। আমি আরো ভাবলাম। শশীর কথার মাঝে থামিয়ে মায়ের চোখ মুখ শক্ত করে বলল, আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ের কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, কয়েক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা, সেজন্যই তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ, এই শাড়ি ওই আমাকে দিয়েছে। তুমি হয়তো যা। শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ার। তার আগে মায়া জায়গা ত্যাগ করলো খুবে। বিষাক্ত কাটার নেই বিচ্ছে মায়ের মনে শশীর কথাগুলো। শশীর মন দুটো পড়ছে তপ্ত দহনে, শরীর মন দুটোই পড়ছে তপ্ত দহনে। মায়ের মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসেবে কবুল করে। মায়া তো জানতো নেতা ফেতারা ভালো হয় না, এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ের উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে। নয়তো আজ পর্যন্ত মায়াকে ওর স্বামী পছন্দ করে একটা শাড়ি গিফট করলো না, বললো না তুমি আমার জন্য এই শাড়িটা পরবে, অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সেই লাল শাড়ি পরার প্রেমিকার হাতে লেবুর পানি পান করছে আবার। এসব কিছু তো মায়ের চোখের সামনেই হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের নেই মায়ের রুমে প্রবেশ করতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতো মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সবকিছু ঠিক হয়েও যেন সবকিছু আবারও এলোমেলো হলো দুজনের মধ্যকার সম্পর্কে। সেই রেশারেশি থেকে সারাটা দিন গেল। মায়া হৃদের সামনে যায়নি, কথাও বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তা আর জুয়ের আশেপাশে বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে। মেজবানের খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খানবাড়িতে, যদিও মুক্তার কথা দিয়েছিল সে খানবাড়িতে আসবে দুপুরে দাওয়াতে, কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারলো সে কাল মুক্তাকে মিথ্যে বলেছিল। খানবাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী পর্যন্ত খাওয়া দাওয়া শেষ হলেও মায়া আর কিছুই মুখে দিল না। অথচ মায়ের জন্য রাতে নিজে দুবার খাবার নিয়ে এসেছিল। ব্যস্ততার মাঝে বলা যায়
খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ের জন্য, কিন্তু মায়ের শরীর খারাপের বাহানায় প্রতিবারই হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিল। তার খাবার হৃদের কান অব্দি পৌঁছায়। ব্যস্ততার মাঝে হৃদ সবার সামনে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতে দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাত 8টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদীপকে নিয়ে মায়েকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। পরপর দুবার মায়াকে সংবাদ পাঠালেও মায়া হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের খুব তখন প্রকাশ্যে চোখ মুখ শক্ত করে দুহাতে মুঠোয় চাপলো রাগে। রাদীপ তখন মায়ের পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাই, ভাবি আসলেই অনেক অসুস্থ, আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদীপকে কিছু বলল না, কক্ষ হতে বের হয়ে যায়। তখনই কোথায় গেছে কারো জানা নেই। আসিফের সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদ না খাওয়া, কিচ্ছু খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী। মায়া হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদও কিছু খায়নি তখন ভিতরে ভিতরে খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়া, কিন্তু তার পর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ের ভিতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তে পরিবর্তিত হয়ে রাগ জমলো। হৃদের চিন্তা করত, তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে তার? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখতে মায়ের ভালো লাগছে না। নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই চারপাশে, কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদীপ ও সেজুতি মিলে বলেছিল ওদের সাথে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরো কিছুক্ষণ বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তুপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুব বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুই বেশ ঘন্টাখানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতেই সে ভীষণ চমকালো। চারপাশে মরিচাবাতি আর বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো। এই মুহূর্তে খানবাড়িতে থাকা আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদে জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে, এমনকি এখানে খানবাড়ির ছেলেরা উপস্থিত। মায়া গিয়ে জুইয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানত পার্টিতে। সবাই একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে। আশেপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগে দূরে নিচে চলে গেছে, বাকি সেজুতি বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরা হইচই করছে। তখনই কোথা থেকে রাদীপ দৌড়ে আসলো ছাদে। মায়াকে ঠেঙ্গিয়ে এগিয়ে গেল ছাদের অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বললে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। বাকি রইল সেজুতি দলের মেয়েরা। সেখানে মায়া ও জুইকে নিয়ে আরো বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদীপ এগিয়ে এসে সেজুতিকে বলল, সেজুতি, তোদের জন্য আমি আইসক্রিম চিপ এনেছিলাম, যা তো সেগুলো নিয়ে আয় ছাদে, সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদীপের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদীপ সেজুতিকে আবার থামিয়ে দিয়ে বলল, আরে তুই এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীদের নিয়ে যা, তাহলে আনতে সুবিধা হবে। রাদীপের কথায় সেজুতির সাথে থাকা বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতে জুই সবার পিছন পিছন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে আমিও যাই সেজুতি আপুদের সাথে? অবশ্যই বিয়ান, আপনি গেলে আমিও আপনার সাথে যাব। আমরা আবার আপনাকে ছাড়া একা ভালো লাগে না, চলেন নিচে যাই। রাদীপের মজার ছলে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। যে হন্তদন্ত বোধ করে রাদীপকে কিছু না বলে সেজুতিদের পিছন পিছন ছাঁটলো। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মায়া খানিকটা ভয়ভীত হলো। মায়াকে রাদীপের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদীপ মায়াকে থামিয়ে বলল, ভাবি, আপনাকে উঠতে হবে না, আপনি এখানেই বসুন, আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যে আসছি, কেমন? মায়ার ভয়ভীতি মুখে জায়গায় বসে রইল। দেখতে দেখতে সবাই চলে গেল পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের ধূপ বাড়তে দেখে মায়া উঠে দাঁড়ালো। বসে থাকা পাটিরা উঠিয়ে এক পাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়। মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদি সবাই বাদে আসে তাহলে বেশিক্ষণ বসতে পারবে না, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মায়া চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারলো না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে। দীর্ঘ সময়ে মায়া গিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীরের চোখে নিচে তাকাতেই দেখলো বাড়ির পাহারায় বেশ কিছু বডিগার্ড আর কর্মচারী যাতায়াত ছাড়া তেমন কাউকে চোখে পড়লো না। হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভেতর অবস্থান করছে। মায়া মনে মনে হৃদের খোঁজ করলো। আচ্ছা, লোকটা কি বাসায় ফিরেছে নাকি এই বৃষ্টির মধ্যেও বাইরে ঘুরছে কোথাও? মায়া ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যে হঠাৎ ঠাস করে ছাদের দরজা বন্ধ হতেই মায়া ভয়ে ধরফরিয়ে উঠে পেছনে তাকাতেই দেখলো হৃদ শক্ত হাতের
ছাদের দরজায় খিল লাগাচ্ছে। হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ার মন ভয়ে উঠল। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া, এখন নিশ্চয় মায়াকে একা পেয়ে এর সুদ তুলবে লোকটা। আশেপাশে কেউ নেই, মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদীপ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে ওনার ভাই এসে মায়াকে একা পায়? অবশ্যই এটা হতে পারে। মায়া হঠাৎ মনে হলো রাদীপের প্রতি রাগ হলো। সে রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিত অপেক্ষা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতেই মুহূর্তেই হৃদ চেতে উঠে শক্ত হাতে থাবা পড়ে মায়ার মুখে। মায়া ছটফটিয়ে উঠে তৎক্ষণাৎ দুহাতে হৃদের হাত থেকে মুখটা ছাড়াতে চেষ্টা করতে হৃদ আরো খেপে যায়। রাগে রিরি করে বলে, ইগনোর করছিস কেন? কি সমস্যা? চোখে পড়ে না আমায়? ডাকলে আসিস না কেন? শরীরে তেজ বাড়ছে? হ্যাঁ? হৃদের শক্ত হাতের থাবায় মায়া দাঁতের মারি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠুটু দিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমে মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশী আছে না? তাকে গিয়ে ডাকেন আপনার কাছে। ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসলো মায়ের গালে। হৃদ মায়ের মুখের উপর ঝুঁকে পড়ল। একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাত ভেঙে হাতে ধরাই দিব। তুই আমার বউ হোস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো বল? মায়া সেইভাবে হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপরে এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনার আর শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক, 5 বছরের সম্পর্ক আপনাদের মাঝে, সামনে নাকি বিয়েও হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সাদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানে না আপনি বিবাহিত পুরুষ সেটা, কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত, আপনার বউ আছে। তাহলে আপনি কেন শশী আপুকে এলাও করছেন আপনার উপর অধিকার খাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নেব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিক রাখতে পারেন, আর আমি একটু কথার অমান্য হলে সামান্য হয়ে যাই আপনার জন্য? আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, নয়তো আমি। তারপরও এসব কিছু আমি মেনে নেব না। সারাদিনে মায়ের রেগে থাকার কারণটা হৃদ আগেই বুঝতে পেরেছিল, কিন্তু মায়ের হৃদকে সুযোগই দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার জন্য হৃদেরও সময় হয়ে ওঠেনি। এখন রাদীপকে নিয়ে সবাই নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো। হৃদের হাতটা মায়ের গালে নরম হয়ে আসতে মায়ের নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিতে চাইলে হৃদ বলল, শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর সাথে রাফ বিহেভ করা নিষেধ। হৃদের কথা মায়া মুহূর্তে চুপ করে যায়। শশীকে দেখলে কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশীর মেন্টাল পেশেন্ট হলেও হৃদ তো আর মেন্টাল নয়। সে যদি এখন শশীকে শশীর কাজে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে যদি নিজের শশীর অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়, তাহলে কি হৃদ বিয়ে করে নেবে অসুস্থতার দুয়ে দেয়? মানুষ অনেক কিছুই করায়, তাহলে হৃদ কেন বিষয়টা শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মায়ের হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে যেতে বলল, তাহলে যান আপনার পাগল প্রেমিকের কাছে, ভালোই আদর যন্ত্র করবে আপনার। আমার কাছে কি জান তো আপনি? হৃদ রাগে চিবিয়ে বলল, হৃদ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে, হলে হোক, তারপরও আমি মানবো না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে আপনার প্রেমিকা হয়, সেটা আগে আমাকে বুঝান। হৃদ পুনরায় মায়ের বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা কি জ্বালা, বলছি না শশী আমার কিচ্ছু হয় না, তুমি আমার বউ, শশী নয়। মায়া হৃদের সঙ্গে মুচড়ামুচড়ি করে জেদ্দি গলায় বলল, 100 বার বউ বললেও আমি আজ মানবো না, যান। হৃদ রাগে আগের নেই মায়ার গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা, তোর মানতে হবে না, তুই তেরামিই কর, আমার যা করার আমি তাই করব, আই। চলবে। বাপরে কি রাগারাগি।